হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে কোষ বিভাজনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ক্যারিওকাইনেসিসের যে 5টি ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেখান থেকে আমরা প্রোফেজ ও প্রোমেটাফেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্যারিওকাইনেসিসের প্রোফেজ ও প্রোমেটাফেজ পর্যায়। ঠিক আছে, প্রোফেজ ও প্রোমেটাফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্যারিওকাইনেসিসের প্রোফেজ ও প্রোমেটাফেজ পর্যায়। ঠিক আছে, আমরা প্রথমে প্রোফেজ পর্যায়টি নিয়ে আলোচনা করব। প্রোফেজ, এই প্রোফেজ জানো কি? এই প্রোফেজ হচ্ছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। ঠিক আছে, এই পর্যায়ে কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পড়বো। হ্যাঁ, চিত্রটাও আঁকাবো। ঠিক আছে, আমরা প্রথমে প্রোফেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রোফেজ বুঝিও। প্রোফেজ, ঠিক আছে। প্রোফেজের আরেকটি নাম হচ্ছে আর্দ্র পর্যায়। কি বলা হয়? আর্দ্র পর্যায়। পুরো কথাটার মানে হচ্ছে প্রোফেজ যে আছে, এই প্রোফেজ মনে করো প্রোফেজ। এই প্রোফেজের যে প্রো কথাটা আছে, প্রো, এটার অর্থ হচ্ছে জানো কি? পাক, মানে প্রাথমিক। ঠিক আছে, প্রো বা এটা আর্দ্র বলা হয়। ঠিক আছে, আর ফেস অর্থ হচ্ছে কি? দশা। ফেস অর্থ কি ভাই? দশা। তাহলে তুমি প্রোফেজকে কি বলতে পারবা? পাক দশা, তাই না? পাক দশা বা আর্দ্র দশা। ঠিক আছে ভাই, আর্দ্র দশা বা পাক দশা। ঠিক আছে, ওকে। প্রোফেজ, তাহলে আমরা প্রোফেজকে কি বলবো? প্রোফেজ বা আদ্য পর্যায়। ফেজ বা এটাকে বলা হয় পর্যায়। দশা বা ফেজ কি? দশা বা পর্যায়। তাহলে আমরা প্রোফেজ বলবো বা কি বলবো? আদ্য পর্যায়। আদ্য পর্যায় বা পাক পর্যায়। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা চিত্রটা এঁকে ফেলি। হ্যাঁ, এই প্রোফেজ ধাপে জানো কি হয়? ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়, দেখতে স্পষ্ট হয়। ঠিক আছে, জল বিয়োজন ঘটে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে যায় দুই ভাগে। ঠিক আছে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে, স্পিন্ডল তন্তু তৈরি হয়। ঠিক আছে ভাই, এইগুলো হচ্ছে কি প্রোফেজের বৈশিষ্ট্য, এবং এটি হচ্ছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। ঠিক আছে, ওকে। দেখো আমরা চিত্র আঁকাই, তোমাদের চিত্রটা আঁকানো শিখতে হবে। হ্যাঁ, আমার চেয়ে ভালো করে তোমরা চিত্রটা আঁকাবা ভাই। হ্যাঁ, সময় নিয়ে ভালো করে চিত্রটা আঁকাবা, পরীক্ষায় আসলে চিত্র সহ দিতে হবে। খেয়াল করিও। হ্যাঁ, আমরা প্রথমে কি দিব? প্রথমে মনে করো নিউক্লিয়ার এনভেলপ দিয়ে দিচ্ছি। এটা কি আমাদের? এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ। এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে? ক্রোমোজোম থাকবে, তাই তো। পরে আমরা দিয়ে দিব কি? সাইটোপ্লাজম। বুঝিও। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো এদের সাইটোপ্লাজম। আর একটু নিচে করে দেই। হ্যাঁ, এই যে এই গ্যাপটুকু হচ্ছে সাইটোপ্লাজম, এবং এটা যে দিচ্ছি এটা হচ্ছে এদের কোষ প্রাচীর। এদের কোষ প্রাচীর, এইগুলো একটু রাউন্ড করে দিবা। ঠিক আছে, এবং আমরা দিয়ে দিব কি?
কোষ তো একা থাকবে না, একটা কোষের সাথে আরেকটা কোষ যুক্ত থাকবে, তাই না? এটা আমরা কি দিয়েছি? কোষ প্রাচীর দিয়েছি, ঠিক আছে? এবার অন্য কোষের প্রাচীর থাকবে, ঠিক আছে? চতুর্দিকে কি থাকবে? অন্য কোষের প্রাচীর থাকবে, ঠিক আছে? আমরা এটাও দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করিও কিভাবে দিচ্ছি। আমরা এই দেখো অন্য কোষের প্রাচীরও দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। ভেতরে আমরা কি দিব? ভেতরে দিব হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? খেয়াল করিও, হ্যাঁ, আমরা দিচ্ছি হচ্ছে ক্রোমোজোম। চিত্রটা খেয়াল করো ভাই, চিত্রটা আঁকানো শিখতে হবে, ঠিক আছে? এই যেভাবে কিছু ক্রোমোজোম দিয়ে দিতে হবে। দেখো আমরা কিছু ক্রোমোজোম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা কিছু ক্রোমোজোম দিয়ে দিয়েছি, এদের থাকবে কি? নিউক্লিওলাস। আমরা দিচ্ছি হচ্ছে নিউক্লিওলাস। এটা কি? নিউক্লিওলাস, ঠিক আছে? তখন আমি জায়গাগুলো আইডেন্টিফাই করে দেই, ঠিক আছে? খেয়াল করো ভাই, এটাকে তুমি কি বলবা? এটাকে বলবা হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে? এটাকে কি বলবা? কোষ প্রাচীর বলবা, ঠিক আছে? এটাকে কি বলবা? বাহির থেকে দিয়েছি, এটাও কোষ প্রাচীর, তবে এটা এই কোষের কোষ প্রাচীর না, এটা অন্য কোষের কোষ প্রাচীর, ঠিক আছে? এটা কিভাবে থাকবে ভাই? খেয়াল করো, এই যে আমরা এখানে কি দিয়েছি, এই যে এটাকে বললাম না অন্য কোষের কোষ প্রাচীর, ঠিক আছে? এখানেও কোষ থাকবে, বুঝছো? এখানেও কোষ থাকবে, কেমন? এই যে দেখো, এই যে এখানেও ভাই কোষ থাকবে, ঠিক আছে? এই যে দেখছো, ওরে এখানেও আবার কোষ থাকবে, ঠিক আছে? এখানেও কোষ থাকবে, ঠিক আছে? এই যে এখানেও ভাই এই যে কোষ থাকবে, ঠিক আছে? এভাবে চতুর্দিক দিয়ে থাকবে, বুঝতে পেরেছো? আমরা তো সবগুলো দিব না, আমরা একটা দিব। তাহলে এটাকে আমাদের কিছু বলার প্রয়োজন নাই, হ্যাঁ? এই যে এটা হচ্ছে অন্য কোষের কোষ প্রাচীর, এটা আমাদের লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? বা আমরা বলে দিতে পারি যে কোষ প্রাচীর, কোনো সমস্যা নেই। আর ভেতরটাকে আমরা কি বলবো? কোষ ঝিল্লি বলবো, ঠিক আছে? ওকে, দেখো এটাকে আমরা বলবো কোষ প্রাচীর। এটাকে কি বলবো? কোষ প্রাচীর। আর এটাকে বলবো আমরা কোষ ঝিল্লি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লিখে ফেলি, হ্যাঁ? এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এই কোষ এটার সাথে পরে আবার কোষ যুক্ত থাকবে, হ্যাঁ, অন্য কোষ প্রাচীর, ঠিক আছে? আর এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা কোষ ঝিল্লি, ঠিক আছে ভাই? এটাকে আমরা বলবো হচ্ছে কোষ ঝিল্লি। খেয়াল করো, হ্যাঁ, কোষ ঝিল্লি। চিত্রগুলো সুন্দর করে আঁকানো শিখতে হবে, হ্যাঁ? আমার চেয়ে ভালো করে আঁকাবা তোমরা। কোষ ঝিল্লি, ওকে। এটাকে কি বলবো আমরা? এই যে অংশটা, এটা সাইটোপ্লাজম, আমরা জানি, তাই না? এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, ঠিক আছে? এটাকে বলবো আমরা সাইটোপ্লাজম, ওকে।
তাহলে দেখো, আর এখানে মাঝখানে কি আছে, ক্রোমোজোমের যে অংশটা, এই যে মাঝের অংশটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এই যে অংশটা, অরঞ্জিত যে অংশটা থাকে ক্রোমোজোমের, এই যে অংশটা, মাঝের অংশটা, এই মাঝের অংশটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার। আমরা বলে ফেলি, ওকে বলবো আমরা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার জানো কি, ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো ক্রোমোজোম। এইগুলোকে আমরা কি বলবো, ক্রোমোজোম বলবো, ক্রোমোজোম। ঠিক আছে, এবং এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ। ভাইজান খেয়াল করো কি বলেছি, ও এটাকে তো আমরা বলি নাই, এই যে অংশটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। চিত্রটা একটু খেয়াল করে দেখো, প্রতিটা অংশ আমরা লিখে ফেলেছি। ঠিক আছে, সর্ববাহিরের যে অংশটা আছে সেটাকে বলবো কোষপ্রাচীর। কোষপ্রাচীরের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে কোষঝিল্লি। ঠিক আছে, কোষঝিল্লির ভেতরে কি আছে, সাইটোপ্লাজম। ঠিক আছে, এই সাইটোপ্লাজমের ভেতরে কি, সাইটোপ্লাজম, পরে একদম মিডিলে কি আছে, নিউক্লিয়াস আছে। তাই তো, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। আছে কি, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম, এবং কি নিউক্লিয়াসের ভেতরে কি আছে, নিউক্লিওলাস আছে। ঠিক আছে, এই যে লিখে ফেলেছি আমরা। হ্যাঁ, আমরা এবার বৈশিষ্ট্যে চলে যাব। এদের বৈশিষ্ট্যগুলো এই ধাপে জানো কি হয়, ক্রোমোজোমগুলো সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়। ঠিক আছে, দেখতে স্পষ্ট হয়। আমরা একটা সহজ লাইন থেকে মনে রাখবো। হ্যাঁ, রাবারকে তুমি টান দিছো, রাবার চিনি না আমরা, রাবার, এটা রাবারকে টান দিছি, এভাবে টান দিয়ে ছেড়ে দিছি, তো রাবারটা কি হবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে না? পূর্বের অবস্থায় এটা ফিরে আসবে তার স্থিতিস্থাপকতার জন্য, তাই না? এটা আমরা জানি। রাবারকে আমরা টান দিয়ে বড় করলাম, পরে কি করলাম, ছেড়ে দিলাম, এক প্রান্ত ছেড়ে দিলে কি হবে, রাবারটা তার পূর্বের অবস্থায় চলে আসবে, তাই না? এই যে তুমি রাবারটাকে টান দিয়ে ছেড়ে দিয়েছ, এই কথা থেকেই আমরা এই পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। ঠিক আছে, এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, কথাটা কি, রাবার টান দিয়ে ছেড়ে দেওয়া। দেখো আমি এখানে লিখে দিই, রাবার টান দিয়ে, টেকটা কি আমাদের, টেকনিক হচ্ছে রাবার টান দিয়ে ছেড়ে দেওয়া। রাবার টান দিয়ে ছেড়ে দাও। রাবারকে যখন তুমি টান দিয়ে ছেড়ে দিবা, তখন কি হবে, রাবারটা সংকুচিত হয়ে যাবে, মোটা হয়ে যাবে, খাটো হয়ে যাবে, তাই না ভাই? হ্যাঁ, এই ধাপে ক্রোমোজোমগুলো এমন সংকুচিত হবে, মোটা হবে, খাটো হবে। ঠিক আছে, রাবার টান দিয়ে ছেড়ে দাও, এখান থেকে আমরা মনে রাখবো। হ্যাঁ, নম্বর কথাটা কি মনে রাখবো, এই ধাপে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়, খাটো হয় এবং মোটা হয়। ঠিক আছে, যেহেতু সংকুচিত হয়ে গিয়েছে, তাহলে দেখতে তো স্পষ্ট দেখাবে, তাই না? দেখতে পরিষ্কার দেখা যাবে। বুঝছো, এই যে এই কথাটাই বলেছে, ক্রোমোজোমগুলো সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয় এবং দেখতে স্পষ্ট হয়। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই কথাটা মনে রাখবেন কষ্ট করে। হ্যাঁ, এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। ঠিক আছে, এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, এবার আমরা আসি রাবার টান দিয়ে ছেড়ে দেওয়া। রাবারকে যদি টান দিয়ে ছেড়ে দেই, তবে রাবারটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, পূর্বের তুলনায় খাটো এবং মোটা হয়ে যাবে, তাই তো? এবং আমরা স্পষ্ট দেখতেও পাবো, তাই না? যখন প্রসারিত অবস্থায় ছিল তখন দেখতে কিন্তু আমরা স্পষ্ট দেখতাম, তাই তো? যখন ছেড়ে দিয়েছি
তখন কি হয়েছে, রাবারটা সংকুচিত হয়েছে, মোটা হয়েছে, আমরা তারপর আমরা স্পষ্ট দেখতে পেয়েছি বা দেখতে পাবো, তাই না? দেখো তাহলে বলি, রাবার হচ্ছে কি, এখানে মনে করবা ক্রোমোজোম, ঠিক আছে? রাবারটাই হচ্ছে আমাদের এখানে ক্রোমোজোম। দেখো তাহলে আমরা বলবো কি, ক্রোমোজোম গুলো খাটো হয়, মোটা হয়, দেখতে স্পষ্ট হয়। ক্রোমোজোম গুলো সংকুচিত হয়। এই ধাপে কি হয়, ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়। ক্রোমোজোম গুলো, এই ধাপে ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, সংকুচিত, ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, খাটো হয়, খাটো হয়, মোটা হয়, মোটা হয় ও দেখতে স্পষ্ট হয়, দেখতে স্পষ্ট। ঠিক আছে, ক্রোমোজোম গুলো খাটো হয়, মোটা হয় এবং দেখতে স্পষ্ট হয়। তাহলে এটা আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা পড়ে ফেললাম, ঠিক আছে? ধরো রাবারটার মাঝে পানি ছিল, তুমি রাবারটাকে টান দিয়ে ছেড়ে দিছো, তাহলে পানিগুলো কি হবে, ছিটকে পড়ে যাবে না? মনে করো রাবার, এই এতটুকু একটা রাবার, ঠিক আছে, এতটুকু একটা রাবার, এটাকে টান দিয়ে কি পরে ফেলছো, এটার মধ্যে পানি ছিল, টান দিয়ে কি করছো, বড় করছো এতটুকু, পরে তুমি এক প্রান্ত ছেড়ে দিছো, তাহলে রাবারটা কি হবে, তার পূর্বের অবস্থায় চলে আসবে না? আর পানিটা কি তখন রাবারের সাথে থাকবে? থাকবে না, ছিটকে পড়ে যাবে। হ্যাঁ, আমরা এখান থেকে মনে রাখবো, এই ধাপে ক্রোমোজোম গুলো জল বিয়োজন হয়, মানে ক্রোমোজোম গুলো পানি ছেড়ে দেয়, ঠিক আছে? এই যে লিখে ফেলি, এই ধাপে ক্রোমোজোম গুলোর জল বিয়োজন হয়, ক্রোমোজোম গুলোর জল বিয়োজন ঘটে, ক্রোমোজোম গুলোর, ক্রোমোজোম গুলোর জল বিয়োজন ঘটে, জল বিয়োজন, ক্রোমোজোম গুলোর জল বিয়োজন ঘটে, ঠিক আছে? এই যে আমরা লিখে ফেলেছি, ঠিক আছে? মনে করো ক্রোমোজোম একটা জিনিসের মাঝে আগে পানি ছিল, এখন পানি নাই। পানি থাকলে কি তুমি রং করতে পারবা জিনিসটাকে? না। হ্যাঁ, রংটা ভালোভাবে বসবে না। যদি পানি যদি বিয়োজন ঘটে যায়, তখন কি করবা, রং যদি করো তাহলে রং করলে স্পষ্ট দেখাবে, তাই না? মনে করো কি, একটা রাবারের মাঝে মনে করো পানি ছিল, ঠিক আছে? এবার পানিটা যখন পড়ে যাবে, পানি থাকা অবস্থায় তুমি যদি রং করো, তো রংটা তো ভালোভাবে বসবে না, আবার পানিটার সাথে গিয়েই হবে, তাই না? আর যদি পানিটা না থাকে, জলটা বিয়োজন ঘটে যাওয়ার পর পানিটা তো থাকবে না, তখন যদি তুমি রং করো, তাহলে কি হবে, রং ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে, তাই না? এই কথাটাই আমরা বলবো, ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট, কারণ কি, ক্রোমোজোমগুলোর জল বিয়োজন ঘটে গিয়েছে, মানে ক্রোমোজোম থেকে পানি পড়ে গিয়েছে। তাহলে এবার তুমি যদি রং করো, তাহলে রংটা কি হবে, পরিষ্কার স্পষ্টভাবে বসবে, তাই তো? সেখান থেকেই আমরা বলবো ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্রোমোজোমগুলোর, আমরা দেখছো প্রত্যেকটা পয়েন্ট, এই যে রাবার টান দিয়ে ছেড়ে দেওয়া, সেখান থেকে নিয়ে আসতেছি। ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, ঠিক আছে? ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আমরা 4টা পয়েন্ট মনে রাখলাম, তাই তো? বুঝিও। হ্যাঁ, এবার আমরা এই ধাপে কি হয় জানো, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো লম্বালম্বি 2টি সূত্রে ভাগ হয়ে যায়, প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়, ঠিক আছে? দেখো আমি বলি, সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই যেখানে তাকাও, হ্যাঁ, এদিকে আমরা লিখবো, তো আমরা এখানে দেখি, এই দেখো ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের কি ভাই, সেন্ট্রোমিয়ার, তাই না? ওকে, আমরা ক্রোমোজোম দিয়েই, এই দেখো আমরা একটা ক্রোমোজোম আঁকাচ্ছি,
ঠিক আছে, কি বলেছি, এই ধাপে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হয়ে যায়। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। এই যে সেন্ট্রোমিয়ার ব্যতীত, ঠিক আছে, এই দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত কি হয়, প্রতিটি সূত্র লম্বালম্বি ভাবে, প্রতিটি ক্রোমাটিড লম্বালম্বি ভাবে দুটি সূত্রে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এই দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমাটিড, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দুটি সূত্রে বিভক্ত হয়ে যায়। এই প্রত্যেকটা সূত্রকে আমরা কি বলবো, ক্রোমাটিড বলবো। এই ধাপে এই বৈশিষ্ট্যটা হবে। ঠিক আছে, প্রোফেজ দশায় কি হবে, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুটি সূত্রে পৃথক হয়ে যাবে। প্রতিটি সূত্রকে আমরা বলবো ক্রোমাটিড। ঠিক আছে, এই দেখো একটা ক্রোমোজোম আঁকিয়েছিলাম, এটাকে মনে করো আমরা কেটে দিলাম, সেন্ট্রোমিয়ার ব্যতীত কিন্তু। ঠিক আছে, কেটে দিলে কি হবে, এই যে প্রতিটা সূত্র দেখছো আলাদা হয়ে গেছে। এই প্রতিটি সূত্রকে কি বলা হয়, এই প্রতিটি সূত্রকে বলা হয় কি বাবা, ক্রোমাটিড। ঠিক আছে, এই প্রতিটি সূত্রকে বলা হয় ক্রোমাটিড। ওকে, তাহলে আমরা লিখে ফেলি। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হয়, প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। 5 নম্বর পয়েন্টে আমরা কি লিখব, সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি সূত্র, সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম কি হয়, ক্রোমোজোম লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হয়, লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হয়, প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। প্রতিটি সূত্রকে কি বলে, প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলে। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলে বা বলা হয়। ঠিক আছে ভাই, তাহলে আমরা কি পড়লাম, এই ধাপে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুটি অংশে বিভক্ত হয়ে যাবে। প্রতিটি সূত্র বা অংশকে আমরা কি বলবো, ক্রোমাটিড বলবো। ঠিক আছে, ওকে, আমরা পরের বৈশিষ্ট্যে চলে যাই, স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে। ঠিক আছে, এই ধাপে কি হবে, স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুর সাহায্যে পরবর্তী ধাপে গিয়ে কি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। ঠিক আছে, এই যে স্পিন্ডল তন্তু, যেগুলো হচ্ছে কি স্পিন্ডল তন্তু। ঠিক আছে, এই যে স্পিন্ডল তন্তু, এই স্পিন্ডল তন্তুগুলো দিয়ে মিলিয়ে পরে কি হবে, পরবর্তী ধাপে গিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। ঠিক আছে, এই যে স্পিন্ডল তন্তু, এগুলো এক একটাকে বলবো আমরা স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার। ওকে, এই ধাপে কি হবে, স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে। স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটবে। স্পিন্ডল তন্তু সৃষ্টির, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, সূচনা ঘটে। ঠিক আছে, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে এই ধাপে। বুঝতে পেরেছ? এবং কি হয় জানো, নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ এই ধাপে থেকে বিলুপ্ত হতে শুরু করে। মানে প্রোফেজ ধাপ থেকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। ঠিক আছে, আমরা দেখবো এই ক্যারিওকাইনেসিসের প্রতিটা ধাপ আমরা যখন সামনে আগাবো তখন দেখবো যে আসলে সামনের দিকে যে গেলে কি হচ্ছে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়।
আমরা প্রোমেটাফেসে দেখতে পাবো যে বিলুপ্ত হচ্ছে। যখন মেটাফেসে যাব তখন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, আমরা নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপকে দেখতেই পাবো না। ঠিক আছে, ওকে। প্রোফেজ থেকে কি হবে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে শুরু করবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে। ঠিক আছে, এই ছিল প্রোফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? প্রো ও প্রোফেজ দুইটি গ্রিক শব্দ, প্রো এবং ফেজ থেকে এসেছে। প্রো অর্থ হচ্ছে কি পাক বা আর্দ্র, এবং ফেজ অর্থ পর্যায় বা দশা। তাই প্রোফেজকে আমরা কি বলতে পারবো? আর্দ্র পর্যায় বা পাক পর্যায়, তাই তো? এই প্রোফেজের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। একটি রাবারকে টান দিয়ে ছেড়ে দেওয়া, তাই না? সেখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো যে মনে রাখবো। ঠিক আছে, দেখো এখানে বলে সেজন্য কি, এই যে ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, দেখছো? ক্রোমোজোম গুলো সংকুচিত হয় এবং কি হয়, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হতে শুরু করে। ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই দেখো, নিউক্লিয়ার এনভেলপও বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিসের জন্য হয় জানো? আমরা ইন্টারফেসে পড়েছিলাম না, সাইক্লিন কোষচক্রকে নিয়ন্ত্রণ করে সাইক্লিন নামক প্রোটিন। ঠিক আছে, সিডিকে প্রোটিন দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। এই সিডিকের জন্য যেন কি হয়, নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সংকুচিত হয় এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়। এই যে এই কথাটা বইয়ে বলেছে, একটু মনে রাখবা। হ্যাঁ, বলেছে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোম সংকুচিত হয়। ঠিক আছে, এবং কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে। ঠিক আছে, এই কথাটা বলেছে, একটু মনে রাখবা। হ্যাঁ, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায় কিসের জন্য? সাইক্লিন নামক প্রোটিনের ফসফোরাইলেশনের জন্য। ক্রোমোজোম সংকুচিত হয় কিসের জন্য? এই সিডিকে প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে। ঠিক আছে, একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে এই পর্বে এই ধাপের বৈশিষ্ট্যগুলো আমরা কি করলাম? পড়ে ফেললাম, তাই না? এই ধাপের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে ফেললাম। কি কি বৈশিষ্ট্য আছে? রাবারকে টান দিয়ে ছেড়ে দিব, হ্যাঁ, তখন কি হবে? রাবারটা কি হবে? টান দিয়ে যখন ছেড়ে দিব সংকুচিত হয়ে যাবে, খাটো হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তাই তো? এবং দেখতে স্পষ্ট হবে। রাবারে পানি ছিল, তাহলে পানিটাতে ছিটকে পড়ে যাবে, অর্থাৎ ক্রোমোজোমগুলোর জল বিয়োজন ঘটবে, তাই তো? ক্রোমোজোম থেকে জল বিয়োজন ঘটে গেল। এবার রং করলে কি করবে? রংটা থাকবে, অর্থাৎ রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরে আমরা কি পড়লাম? যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হয়। প্রতিটি সূত্রকে কি বলা হয় ভাই? প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। ঠিক আছে, পরে কি পড়লাম? যে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে এবং নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে। ঠিক আছে, এবং এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই ছিল আমাদের ক্যারিওকাইনেসিসের প্রোফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, এই যে আমরা চিত্রটা এখানে আঁকাইছি। ঠিক আছে, তোমরা আমার চেয়েও ভালো করে চিত্র আঁকাবা। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রোমেটাফেসে চলে যাই। হ্যাঁ, মুছে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, প্রোমেটাফেস বলো তো, এই প্রোমেটাফেসে কয়টা ওয়ার্ড আছে? একটু ভেঙে ভেঙে চিন্তা করো। এটি 3টি গ্রিক ওয়ার্ড থেকে গিয়েছে, প্রো, মেটা ও ফেস। ঠিক আছে, প্রো কথাটার মানে কি ভাই? পাক,
তাই তো। মেটা অর্থ কি? মাছ, মাঝখান বোঝায়, ঠিক আছে। এবং ফেস অর্থ হচ্ছে দশা, অর্থাৎ এই প্রোমেটাফেজকে আমরা কি বলবো? পাক মধ্য পর্যায়, ঠিক আছে। প্রো অর্থ হচ্ছে পাক, মেটা মধ্য, এবং ফেস অর্থ হচ্ছে পর্যায়, ঠিক আছে। তাই প্রোমেটাফেজকে আমরা কি বলবো? পাক মধ্য পর্যায়। আমি লিখে দিব, খেয়াল করো, প্রোমেটাফেজ। বা পাক মধ্য পর্যায়। প্রোমেটাফেজ বা পাক মধ্য পর্যায়। ভাই একটু খেয়াল করো, হ্যাঁ দেখো, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, এই প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ কোন জায়গা থেকে গিয়েছে? প্রো, প্রো অর্থ হচ্ছে কি? পাক, মেটা অর্থ হচ্ছে মাঝখান, মেটা অর্থ কি ভাই? মাঝে বোঝায়, ঠিক আছে। মধ্য, মেটা অর্থ কি? মধ্য, এবং ফেস অর্থ, ফেস অর্থ হচ্ছে কি? পর্যায় বা দশা, ঠিক আছে। তাহলে দেখো, প্রোমেটাফেজ অর্থ কি হবে ভাই? পাক মধ্য পর্যায়, ঠিক আছে। এটাই আমরা লিখেছি, হ্যাঁ। প্রো অর্থ হচ্ছে পাক, মেটা মধ্য, এবং ফেস অর্থ পর্যায়, এই জন্য লিখেছি পাক মধ্য পর্যায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই ধাপের চিত্রটা আঁকাই, ঠিক আছে। তোমাকে বলেছিলাম কি, প্রোফেজ ধাপে কি হয়েছিল ভাই? স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটেছিল, তাই তো। এই স্পিন্ডল তন্তুগুলোর সাহায্যে কি তৈরি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, ঠিক আছে। আরেকটা কথা বলেছিলাম না, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে। আমরা দেখবো এই প্রোমেটাফেজে এসে আসলেই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, পাই, ঝাপসা ঝাপসা দেখা যাবে, হ্যাঁ। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনকে ঝাপসা ঝাপসা দেখা যায়, ঠিক আছে। আসো আমরা চিত্রটা আঁকাই একটু, হ্যাঁ। চিত্রটা খুব সুন্দর করে আঁকাবা তোমরা, আমার চেয়ে ভালো করে আঁকাবা, হ্যাঁ। আমি এত ভালো চিত্র আঁকাতে পারি না। দেখো, প্রোমেটাফেজ, তাই তো, এটা পাক মধ্য পর্যায়ে। এই ধাপে কি হবে? প্রোফেজ ধাপে যে স্পিন্ডল তন্তুগুলো সৃষ্টি হয়েছিল, সেই তন্তুগুলো দিয়ে এই ধাপে কি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। স্পিন্ডল যন্ত্রটা যেন কেমন? মাকু আকৃতির, মানে এটার দুইটা প্রান্ত কি হবে? সরু, এবং মধ্যভাগটা কেমন হবে? চৌড়া হবে, ঠিক আছে। একটু খেয়াল করিও ভাই, হ্যাঁ। এখানে আঁকাই, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখতে পারবো। এদিকে একটু খেয়াল করিও, হ্যাঁ। আর একটু সুন্দর করতে চেষ্টা করিস। মুছেই দেই। দেখো চিত্রটা কিভাবে আঁকাচ্ছি। হ্যাঁ, খেয়াল করিও, হ্যাঁ। একটু খেয়াল করিও, চিত্রটা আমার চেয়ে তোমরা আরো ভালো করে আঁকাইও, হ্যাঁ। দেখো, এই যে আমরা স্পিন্ডল
তন্তুর সাহায্যে স্পিন্ডল যন্ত্র আঁকাচ্ছি, ঠিক আছে? এই যে স্পিন্ডল যন্ত্র আমরা আঁকাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা স্পিন্ডল যন্ত্র আঁকাইছি, ঠিক আছে? কি বলেছি? নিউক্লিয়ার নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে, তাই না? দেখো আমরা দেখবো যে নিউক্লিয়ার এনভেলপ আসলেই বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, আমরা দেখবো যে আসলেই নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এই দেখো নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হয়ে যায়, একটু বেশি গোল হয় না, একটু গোল করে দিই। ঠিক আছে, দেখো এই যে নিউক্লিয়ার এনভেলপটা এটা বিলুপ্ত হওয়া শুরু করেছে, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখো নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এবার কুশচিল্লিটা দিয়ে ফেলি। তোমরা আমার চেয়েও ভালো করে চিত্রটা আঁকায়ও, হ্যাঁ? আমার চিত্রটা বেশি ভালো হয় নাই। ঠিক আছে, এটা কুশ ঝিল্লি দিলাম, আমরা এবার কোষ প্রাচীর দেব। ঠিক আছে, এটা আমরা কি দিয়েছি? কোষ প্রাচীর দিয়েছি। ঠিক আছে, কোষ ঝিল্লি এটা হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, আমরা বলেছিলাম না যে নিউক্লিয়াসটা কি হয় ভাই? বিলুপ্ত হতে থাকে, তাই তো? হ্যাঁ, মাঝখান দিয়ে আরেকটা দিয়ে দিই। দেখো দেখো এই যে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়, এবং নিউক্লিওলাস বলেছিলাম না আমরা যে নিউক্লিওলাসও বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, বিলুপ্ত হতে থাকে। এই যে দেখো আমরা এখানে একটা নিউক্লিওলাস দিয়ে ফেলি। ঠিক আছে, দেখো এই নিউক্লিওলাসটাও মনে করো বিলুপ্ত হতে শুরু করে। ঝাপসা করে তাকাইতে পারতেছি না, কালি বেশি বের হইতেছে। দেখো
এই দেখো নিউক্লিওলাসটা কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার লিখি। হ্যাঁ, দেখো আমরা কি বলেছিলাম, স্পিন্ডল যন্ত্রে কি হবে, দুইটা মেরু থাকবে, তাহলে এটাকে আমরা কি বলবো, মেরু বলবো। এটাকে আমরা বলবো হচ্ছে মেরু, মেরু। ঠিক আছে, এই দুইটা মেরুর যে মধ্যবর্তী অঞ্চলটা আছে, হ্যাঁ এই যে মিডল অঞ্চলটা আছে, এই মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। দেখো এটা আমরা বিষুবীয় অঞ্চল লেখার দরকার নেই, বিষুবীয় অঞ্চল আমরা মনে রাখবো শুধু। ঠিক আছে, দেখো তো এখানে কি আছে, স্পিন্ডল তন্তুগুলো আছে না, এই স্পিন্ডল তন্তুগুলোর সাথে কে যুক্ত থাকবে, ক্রোমোজোম যুক্ত থাকবে। আসো আমরা ক্রোমোজোম দিই। আমরা কি দেব, ক্রোমোজোম দেব। এই যে ক্রোমোজোম দিচ্ছি। এই যে আমরা ক্রোমোজোম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর ক্রোমোজোমের এই মিডলের অংশটা কি, সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, ক্রোমোজোমের এই মাঝের অংশটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। আচ্ছা দেখো তো, এটা স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু থাকে, যে মেরু লিখেছি তাই তো, আর এগুলোকে আমরা কি বলবো, স্পিন্ডল যন্ত্রের যে এক তন্তুগুলো যে আছে, এই যে সুতাগুলো আছে এক একটা, এইগুলোকে বলবো আমরা স্পিন্ডল তন্তু, আর সবগুলোকে বলবো কি, এই সম্পূর্ণ যন্ত্রটাকে বলবো একত্রে স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, এই যে লিখলাম আমরা স্পিন্ডল যন্ত্র। কি লিখবো, স্পিন্ডল যন্ত্র। ওকে, এটাকে আমরা কি বলবো, বলবো হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। খেয়াল করো ভাই। হ্যাঁ, ওকে, দেখো এখানে নিউক্লিয়ার এনভেলপটা কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না, আমরা বলবো লুপ্ত পাই নিউক্লিয়ার এনভেলপ। আচ্ছা এটা পরে বলি। দেখো এটাকে আমরা কি বলবো, ক্রোমোজোমের এই মাঝের অংশটাকে বলবো কি, সেন্ট্রোমিয়ার, তাই না, এই যে বললাম আমরা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের এই মাঝের অংশটাকে কি বলবো, সেন্ট্রোমিয়ার, তাই তো। পরে আছে এগুলোকে বলবো আমরা, এগুলোকে বলবো ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম বলবো। ঠিক আছে, পরে কি আছে, লুপ্তপাই নিউক্লিওলাস, এই যেটা হচ্ছে আমাদের লুপ্তপাই নিউক্লিয়াস। তারা এটাকে আমি আরেকটু হালকা করে আঁকি। এই যেটাকে আমরা বলবো লুপ্তপাই নিউক্লিওলাস, লুপ্তপাই। আমরা বলেছিলাম না প্রোফেজ দশায়, কি বলেছিলাম, যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে। এই যে আমরা পেয়ে গিয়েছি কি, লুপ্তপাই নিউক্লিওলাস। দেখছো, নিউক্লিওলাস এখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে লুপ পেয়ে গিয়েছে অনেকটা। ঠিক আছে,
লুপ্তপ্রায় নিউক্লিওলাস, তাই তো আমরা পরে কি বলেছিলাম যে নিউক্লিয়ার এনভেলপও লোপ পেয়ে যায়, তাই না? এই যে দেখো নিউক্লিয়ার এনভেলপটা লোপ পেয়ে যাচ্ছে, ঠিক আছে? আগে আমরা বলবো কি নিউক্লিয়ার এনভেলপ, লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ, লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ, ঠিক আছে ভাই? তাহলে দেখো আমরা চিত্রটা আঁকায় ফেলছি, তাই তো? চিত্র কি? চিত্র হচ্ছে প্রোমেটাফেজ, চিত্র প্রোমেটাফেজ, ঠিক আছে? জানো প্রোমেটাফেজই পড়তেছে, এটা প্রোমেটাফেজের চিত্র, ঠিক আছে? দেখো আমরা তাহলে এবার বৈশিষ্ট্যে চলে যাই, ঠিক আছে? আমরা কি বলবো? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় কি ভাই? বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? এটি স্বল্পস্থায়ী পর্যায়, প্রোফেসের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে, ঠিক আছে, দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলা হয়, ঠিক আছে? আমরা 1 নম্বরে কি বলবো? এটি স্বল্পস্থায়ী পর্যায়, এটি স্বল্পস্থায়ী পর্যায়। প্রোফেসের শেষের দিকে কি হবে? দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রে তৈরি হবে, তাই না? এটি স্বল্পস্থায়ী পর্যায়, লিখে ফেলেছি। পরে বলবো কি স্পিন্ডল যন্ত্র যে তৈরি হয় এটা তো আমরা জানি, তাই তো? আমরা সরাসরি বলে দিব স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল, এই যে একটা মেরু, এই যে একটা মেরু, এই দুইটা মেরুর যে মধ্যবর্তী অঞ্চলটা, এই মধ্যবর্তী অঞ্চলটাকে কি বলা হয়? বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? বলে দেব স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলে। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে, স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলে, বিষুবীয় অঞ্চল বলে। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় ভাই? এই যে স্পিন্ডল যন্ত্রের এক মেরু, এই যে আরেক মেরু, এই দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলটাকে বলবো আমরা বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? দেখো এই স্পিন্ডল যন্ত্রের এই যে দুইটা মেরু, এই দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চলটা আছে তাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, ঠিক আছে ভাই? ওকে, দেখো স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে, দেখো স্পিন্ডল যন্ত্রের মাঝে যে তন্তুগুলো আছে, এই তন্তুগুলো দেখো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত না। এই যে তন্তুটা খেয়াল করো, স্পিন্ডল যন্ত্রের এই তন্তুটা, এটা এই মেরু থেকে শুরু হয়ে এই মেরুতে এসে শেষ হয়েছে, তাই তো? এমন প্রত্যেকটা তন্তুই এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? এই কথাটাই আমরা বলবো, স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার, ঠিক আছে? স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলা হয়। স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত এক মেরু থেকে স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলা হয়।
স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলা হয়। স্পিন্ডল তন্তু বলা হয়। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে আমরা কি বলবো ভাই? স্পিন্ডল তন্তু। ঠিক আছে, ওকে। একটা ট্র্যাকশন ফাইবার বলতে একটা কথা আছে, ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। দেখো তো এই ক্রোমোজোম গুলো যে আছে, এই ক্রোমোজোম গুলো কি স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত আছে না? এই ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুর সাথে ভাই যুক্ত আছে না? হ্যাঁ, এই ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত আছে। দেখো এখানে সবগুলো তন্তুর সাথে আবার যুক্ত নাই, কিছু কিছু তন্তু ফাঁকা আছে। ঠিক আছে, আমরা বলবো কি ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুর যে জায়গাটাতে যুক্ত থাকে সেই জায়গাটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হয় ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। কি বললাম? স্পিন্ডল যন্ত্র, দেখো এই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে না, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। ঠিক আছে, দেখো এই যে এই তন্তুটার সাথে এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত আছে, এই তন্তুর সাথে এই যে এই তন্তুর সাথে আছে। ঠিক আছে, এই তন্তুর সাথে আছে, এই তন্তুটার সাথে আছে, কিন্তু এটার সাথে নাই। দেখছো, এটার সাথে নাই, এই যে এটার সাথে নাই, এটার সাথে নাই, এটার সাথে নাই। দেখছো, অনেকগুলোর সাথে নাই। যেগুলোর সাথে থাকবে, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে তাদেরকে আমরা বলবো ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আকর্ষণ মানে আকর্ষণ করবে ক্রোমোজোমগুলোকে, তন্তুগুলো আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে কি হবে? ক্রোমোজোমগুলো গিয়ে তন্তুর সাথে যুক্ত হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা লিখে ফেলি যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হয় কি? আকর্ষণ তন্তু। সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে ট্র্যাকশন ফাইবার বলে। তাদেরকে ট্র্যাকশন ফাইবার বলা হয়। ট্র্যাকশন ফাইবার বলে। ঠিক আছে, আর বাংলাতে কি বলবো? ট্র্যাকশন ফাইবারকে আমরা, এই ট্র্যাকশন ফাইবারকে কি বলবো? আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তু, কথাটা বুঝছো? আকর্ষণ তন্তু। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে, এই দেখো স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত আছে আমরা তাদেরকে বলবো কি? ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ঠিক আছে ভাই, ওকে। বুঝো এই ট্র্যাকশন ফাইবার যেন কোথায় যুক্ত থাকবে? সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে। সেন্ট্রোমিয়ার কি? ক্রোমোজোমের একটা অরঞ্জিত অঞ্চল। বলছি না তোমাদের কিন্তু বলেছি যে সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের একটা অরঞ্জিত অঞ্চল। এই দেখো আমরা একটা সেন্ট্রোমিয়ার সাপোজ আঁকাচ্ছি, এই যে মনে করো যে সেন্ট্রোমিয়ারটা কোনটা জানো? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার হচ্ছে যে ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলটা। ঠিক আছে, এই দেখো এই মিডলটা মনে করো যে অরঞ্জিত অঞ্চল, তাহলে এই মিডলের অংশটাকে আমরা কি বলবো? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এবং এই দিকটা হচ্ছে রঞ্জিত অঞ্চল, এই অংশটাকে আমরা বলবো কাইনেটোকর। এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে মোটর প্রোটিন।
এই ট্র্যাকশন ফাইবার গুলো মূলত কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এই দেখো মাঝের অংশটা কি অরঞ্জিত অঞ্চল, তাই তো সেন্ট্রোমিয়ারের যে এই মাঝের অংশটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল, এই যে এই অরঞ্জিত অঞ্চল এইটাকেই বলা হয় সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এবং এই সেন্ট্রোমিয়ারের চারদিকে কি থাকে, এই যে সেন্ট্রোমিয়ারের চারদিকে থাকে কাইনেটোকোর। এই যে কালো অংশগুলো এটা হচ্ছে কি ভাই কাইনেটোকোর, কাইনেটোকোর। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, বলবো হচ্ছে কাইনেটোকোর। ঠিক আছে, এই কাইনেটোকোরে কি থাকে জানো, এই কাইনেটোকোরে থাকে হচ্ছে মোটর প্রোটিন। ঠিক আছে ভাই, এই কাইনেটোকোরের মাঝে থাকে মোটর প্রোটিন। তোমাকে বলেছে যে এই সেন্ট্রোমিয়ার গুলো, আমরা বললাম কি ট্র্যাকশন, যে ক্রোমোজোমের যে তন্তুগুলোর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হয় ট্র্যাকশন ফাইবার, তাই তো, সরি, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। এই সেন্ট্রোমিয়ার গুলো কোথায় যুক্ত থাকে জানো, এই এই ট্র্যাকশন ফাইবার গুলো কোথায় যুক্ত থাকে জানো, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে। এই যে দেখো সেন্ট্রোমিয়ারের এই যে কাইনেটোকোর দেখছো, এই যে কালো অংশগুলো হচ্ছে কাইনেটোকোর, এই মাঝখানের অরঞ্জিত অঞ্চলটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকবে এই ট্র্যাকশন ফাইবার গুলো। ঠিক আছে, ওকে। আর এই মোটর প্রোটিন কি করে জানো, এটিপি কে ভেঙে এডিপি ও অজৈব ফসফেট তৈরি করে। এই কথাটাই বলেছে, ট্র্যাকশন ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। আমি আবার প্রথম থেকে একটু বলি, হ্যাঁ। 4 নম্বর পয়েন্টটা খেয়াল করো, স্পিন্ডল যন্ত্রের যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে সেই তন্তুগুলোকে আমরা বলবো কি ট্র্যাকশন ফাইবার। এই ট্র্যাকশন ফাইবার মূলত সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, আমরা বললাম কি সেন্ট্রোমিয়ারের সাথে যে তন্তুগুলো যুক্ত থাকে সেটাকে বলবো কি ট্র্যাকশন ফাইবার। আসলে এই ট্র্যাকশন ফাইবার গুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, ট্র্যাকশন ফাইবার গুলো এই লিখে দিলাম, ট্র্যাকশন ফাইবার গুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। টোকর কয়ে উকার দিয়েছে, হ্যাঁ এইভাবে লিখলে হবে। দেখো ট্র্যাকশন ফাইবার গুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। দেখো ট্র্যাকশন ফাইবার গুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরে মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এই মোটর প্রোটিন যেন কি করে, এই মোটর প্রোটিন, এখানে উকার হবে না, ট্র্যাকশন ফাইবার গুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। মোটর প্রোটিন গুলো এটিপি কে ভেঙে এটিপি ও অজৈব ফসফেট তৈরি করে।
মোটর প্রোটিন কি করে, এটিপি কে ভেঙে ফেলে, এটিপি কে ভেঙে শক্তি উৎপাদন করে, এটিপি কে ভেঙে শক্তি উৎপাদন করে, ভেঙে শক্তি উৎপাদন করে, শক্তি উৎপাদন করে। ঠিক আছে, এটিপি কে ভাঙলে কি হবে ভাই, এটিপি কে ভাঙলে কি পাওয়া যাবে, এডিপি, এডিনোসিন ট্রাইফসফেট কে ভাঙলে পাওয়া যাবে এডিনোসিন ডাইফসফেট, সাথে কি অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। ঠিক আছে, ইনঅর্গানিক ফসফেট, আইপি, আই দিয়া ইনঅর্গানিক, পি দিয়া ফসফেট, অর্থাৎ অজৈব ফসফেট। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর পয়েন্টে কি পড়লাম, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হয় ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এই ট্র্যাকশন ফাইবারগুলো মূলত সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে, আর এই মোটর প্রোটিন এটিপি কে ভেঙে শক্তি উৎপাদন করে, হ্যাঁ, এডিপি ও অজৈব ফসফেটে পরিণত হয়। ঠিক আছে, ওকে। আরেকটা কথা বলেছে এখানে যে ক্রোমোজোমগুলো, দেখো তো, এই ক্রোমোজোমগুলো যখন স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত হবে তখন ক্রোমোজোমগুলো একটু আন্দোলিত হবে, একটু নাড়াচাড়া করবে, এটাকেই বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। ঠিক আছে, এটা অনেকবার আসে, পরীক্ষায় আসছে বা আসবে, যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে, মাইটোসিসের প্রোমেটাফেজ ধাপে দেখা যাবে। ঠিক আছে, বুঝিও, এই ক্রোমোজোমগুলো যখন স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকবে, এই দেখো স্পিন্ডল তন্তু, ঠিক আছে, এই স্পিন্ডল তন্তুর সাথে সাপোজ ক্রোমোজোম যখন আইসা যুক্ত হবে তখন কি হবে ভাই, ক্রোমোজোমগুলো কি হবে, একটু আন্দোলিত হবে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো কি হবে, একটু আন্দোলিত হবে। বুঝতে পেরেছো ভাই? এই ক্রোমোজোমগুলো যখন স্পিন্ডল তন্তুর সাথে এসে যুক্ত হবে তখন ক্রোমোজোমগুলো একটু আন্দোলিত হবে, একটু নাড়াচাড়া করবে, এটাকেই বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। এই কথাটাই বলছে, ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় আন্দোলিত হয়, একে ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় একটু আন্দোলিত হয়। স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় আন্দোলিত হয়, একে ক্রোমোজোমীয় নৃত্য বলে, একে ক্রোমোজোমীয় নৃত্য বলে। ঠিক আছে ভাই, বুঝলো কি বলেছে, যে ক্রোমোজোমগুলো যখন স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হবে তখন ক্রোমোজোমগুলো একটু আন্দোলিত হবে, একটু নাড়াচাড়া করবে, এটাকেই বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। ঠিক আছে ভাই, আমরা তাহলে প্রোমেটাফেজ পর্যায়ের বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। হ্যাঁ, কি কি পড়লাম ভাই, এটি স্বল্পস্থায়ী পর্যায়, তাই তো, এটি মাইটোসিসের স্বল্পস্থায়ী একটি পর্যায়, তাই তো। ধাপে কি হবে, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে এবং স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু, তাই তো। পরে বলবো কি, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয় সেই তন্তুগুলোকে আমরা কি বলবো ভাই, ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এই ট্র্যাকশন ফাইবারগুলো সেন্ট্রোমিয়ারের কাইনোটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এই দেখো, এই যে কাইনোটোকোর আছে না, এই কাইনোপ্রোটিনের মোটর প্রোটিনের সাথে এই যে এই ট্র্যাকশন ফাইবারগুলো যুক্ত হবে ক্রোমোজোমের। ঠিক আছে, ওকে, যখন যুক্ত হবে তখন ক্রোমোজোম একটু আন্দোলিত হবে, এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য।
এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা প্রোফেজ ও প্রোমেটাফেজ পর্যায় নিয়ে জানলাম, তাই তো? আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।